সবাইকে স্বাগতম স্বতন্ত্র জোটের এই লাইভটিতে যাকে আমরা বলছি করোনা মোকাবেলায় আপনার করণীয়। আজকে আমরা একটি মহামারীর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমাদের দরজায় কড়া নাড়ছে করোনা ভাইরাসের মহামারী, এবং আমরা আজকে জেনেছি যে আমাদের দেশে একজন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। এই মুহূর্তে আমাদের কি করণীয়? সবার প্রথমেই আমাদের যেটা বুঝতে হবে, গতকালকে আমাদেরকে জানানো হয়েছিল প্রেস ব্রিফিংয়ে যে বাংলাদেশে করোনার কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। কমিউনিটি ট্রান্সমিশনটাকে আসলে কি বোঝায় কমিউনিটি ট্রান্সমিশন নিয়ে? কিন্তু সবার আগে আমি এসব নিয়ে কথা বলার আগে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ থেকে আমার স্নাতক এবং স্নাতকোত্তর, তো আমি এই বিষয় নিয়ে কিছু পড়াশোনা করেছি কিছুদিন ধরে, করোনা ভাইরাস এবং তার ছড়ানো, তার টেস্টিং করণীয়, এবং আমি আশা করি আমার জ্ঞানের পরিসরে আমি কিছু সঠিক তথ্যই আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। অবশ্যই কোনো জায়গায় কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকলে আপনারা আমাদেরকে জানাবেন। প্রথমে আসি কমিউনিটি ট্রান্সমিশন বিষয়টা। গতদিন আমরা প্রেস ব্রিফিংয়ে শুনেছি কমিউনিটি ট্রান্সমিশন বিষয়টি কি। কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে করোনা ভাইরাসে, কমিউনিটি ট্রান্সমিশন বিষয়টি কি এটা আমাদের জানা দরকার। প্রথমত লোকাল ট্রান্সমিশনও আরেকটা টার্ম আছে, যে আমরা যদি একজনের করোনা টেস্ট করি এবং সে হচ্ছে, আমরা জানি যে একজন করোনা আক্রান্ত ব্যক্তি আছে এবং তার পরিবার, তার পাশের বাসার লোকজন, সর্বোচ্চ তার পরিবার বা পাশের ফ্ল্যাটের লোকজনও যদি ছড়ায়, আমরা বলতে পারি সেটা লোকাল ট্রান্সমিশন। মানে আমরা যদি রহিম যদি এই বাসায় থাকে এবং করিম যদি তার পাশের বাসায় থাকে, করিমের যদি কিছুদিনের মধ্যে উপসর্গ দেখা যায় এবং টেস্ট করে করোনা পাওয়া যায়, আমরা বলবো এটা লোকাল ট্রান্সমিশন। কারণ আমরা জানতে পারছি কার থেকে ছড়িয়েছে অসুখটি। যেমন ইতালি ফেরত যারা আসছেন তাদের বাসার আশেপাশে যাদের হচ্ছেন, সেটা লোকাল ট্রান্সমিশন। আমরা জানতে পারছি তাদের থেকে আমাদের করোনা ভাইরাসটি এসেছে। কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন তখনই হয় যখন এই যে একজন যে সাসপেক্ট ছিল, দূর দূরান্তের অনেক মানুষ তারা আক্রান্ত হয়ে যায়। আমরা তাদের যখন টেস্টে পজিটিভ পাই যে হ্যাঁ এই লোকটি করোনা আক্রান্ত, তখন আর আমরা যখন দেখি যে তার হিস্ট্রি আমরা জানতে পারছি না, সে কোথা থেকে করোনা ভাইরাস তার শরীরে আসলো, যখন আমরা এই হিস্ট্রিটা পাচ্ছি না, তখনই আমরা বলবো যে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। অর্থাৎ গতকালকে যখন আমরা সংবাদ সম্মেলন জেনেছি কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। তার মানে যারা এই মুহূর্তে আক্রান্ত, তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে এই করোনা ভাইরাসটি তাদের শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছে। তাহলে আপনাদের বুঝতে হবে যে আমরা একেবারেই মহামারীর দোরগোড়ায়, যতদিন পর্যন্ত আমরা কোনো ডিক্লারেশন না পাচ্ছি যে এটি মহামারী আমাদের দেশে, ততদিন পর্যন্ত অফিসিয়ালি মহামারী না। কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন যখন শুরু হয়ে গেছে, যখন আমরা জানছি না যে আমার বা যে কারো একজন যিনি করোনা আক্রান্ত, তার করোনা কোথা থেকে এসেছে এবং কমিউনিটি ট্রান্সমিশন যে হয়েছে, এটা যেহেতু আমরা জানতে পারছি না, আমরা প্রায় মহামারীর দান প্রাপ্তে দাঁড়িয়ে আছি। কিন্তু এই মুহূর্তে তাহলে আমাদের কি করার আছে? কমিউনিটি ট্রান্সমিশন যখন হয়েছে, আমরা জানতে পারছি না যে আমাদের সোর্স কি, কোন জায়গাটা থেকে আমাদের ভাইরাসটি এসেছে, তখন আপনাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে জনসমাগম যেন আপনারা যে কোনোভাবে এড়িয়ে চলেন। খুব ইমার্জেন্সি ছাড়া আমরা জনসমাগমে যাব না। আমরা যে কোনো সময় টাকা দিচ্ছি, আমরা বাজার করতে যাচ্ছি, আর আমাদের বাবা মারা অফিসে যাচ্ছেন, এই যে শত শত কর্মী গার্মেন্টসে যাচ্ছেন, এই যে কোনো জায়গা থেকে, পাবলিক ট্রান্সপোর্ট, যে কোনো জায়গা থেকে আমরা এই ভাইরাসটার সংস্পর্শে আসতে পারি। খুবই সহজ জনসমাগম বিষয়ে খুবই সহজ একটি বিষয় আপনাদেরকে আমি দেখাতে চাই। সেটা হলো, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, আচ্ছা, এইটা যদি হচ্ছে আপনারা সবাই অফিসে থাকেন বা আপনারা সবাই বাজারে থাকেন এবং একজন করোনার রোগী থাকে, এই সবাইকে কিন্তু তিনি ছড়াচ্ছেন। কিন্তু একটা জিনিস আমরা জেনেছি, সোশ্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিং মানে সামাজিকভাবে আমি আপনার থেকে দূরত্ব বজায় রাখবো। এমনিতে তো আমরা জানি যে মিনিমাম 3 ফুট দূরত্ব বজায় রাখার কথা হয়েছে, এবং বিভিন্ন সায়েন্টিফিক পেপারে এই দূরত্বটা বাড়ছে। অনেক জায়গায় বলা হচ্ছে 6 ফুট দূরত্ব বজায় রাখার কথা যাদের উপসর্গ আছে তাদের থেকে। কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং হবে আমরা কোনো জনবসতিপূর্ণ এলাকায় যাচ্ছি না, নিজেরা নিজেদের বাসায় থাকছি। এই যে করোনা আক্রান্ত ব্যক্তি তখন নানান দিকে কিন্তু করোনাটা ছড়াতে পারছে না। এই জন্যে অতি অতি গুরুত্বপূর্ণ যে আপনারা এরকম করে বাজারে যাবেন না, পাবলিক বাসে উঠবেন না, পাবলিক ট্রান্সপোর্টে উঠবেন না। আপনাদের যত সম্ভব আমাদের বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে, খুব ইমার্জেন্সি ছাড়া। কিন্তু দেখেন, এখানে যদি আমরা দূরে দূরে থাকি, সেক্ষেত্রে আমরা করোনাটা ছড়াতে পারবো না। এবার যদি আমরা আসি আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাত ধোয়া।
হাত ধোয়ার বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? হাত ধোয়া কিন্তু শুধু করোনা না, করোনা যে একটা ক্ষুদ্র ভাইরাস, এর থেকেও যত ভাইরাস ব্যাকটেরিয়া আছে, এদের এদের যে স্ট্রাকচার, ভিতরে ভাইরাসটার চারিপাশ দিয়ে একটা আবরণ থাকে। সাবানের কাজ হচ্ছে সেই আবরণটাকে ভেঙে দেওয়া, ভেঙে দিলেই সেই ভাইরাসটি ওখানে নিঃশেষ হয়ে যায়। এই জন্যে সবসময় বাইরের থেকে এসে, খাওয়ার আগে, যে কোনো কিছু ব্যবহারের আগে পরে আপনি অবশ্যই এই মহামারীর সময় হাত দিয়ে সাবান দিয়ে হাতটা ধুয়ে নেবেন। এবং আপনারা স্যানিটাইজার ইউজ করছেন, এই জিনিসগুলো ব্যবহার করবেন। আপনাদের কিবোর্ড, আপনাদের ফোন পারলে হচ্ছে একটু টিস্যুতে একটু স্যানিটাইজার দিয়ে ভিজিয়ে ফোনটা পরিষ্কার রাখবেন। এবং এইগুলো জিনিস কেন জরুরি? আমরা চাই না করোনা ছড়াক। এছাড়া আপনাদের বাসায় যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদের কাছে যেন করোনা ভাইরাসটা না ছড়িয়ে যায়। আমি আমার বাসায় ল্যাপটপ ব্যবহার করছি, আমার বাসায় যে যে জিনিসপত্র ব্যবহার করছি সেগুলো যেন কোনোভাবেই ইনফেক্টেড না হয়ে যায়। আমার বাসায় যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু, আমার মা যে আছেন উনি আমাদের বাসার জিনিস ব্যবহার করছেন, তারপরে তিনি যখন অফিসে যাচ্ছেন এই জিনিসটা কিন্তু যদি কেউ আমার করোনা হয়ে থাকে তাহলে কিন্তু এটা ছড়িয়ে যাবে। এই উদাহরণগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে অবশ্যই আমাদের হাত ধুতে হবে। এবার আমরা যদি আসি সার্জিক্যাল মাস্কের বিষয়টা। সার্জিক্যাল মাস্ক, যে নীল মাস্কটা আমাদের ব্যবহার করেন ডাক্তাররা, এইটার মূলত কাজ হচ্ছে আমার মুখ থেকে যে কথা বলার সময় বা হাঁচি কাশি দেওয়ার সময় যে রেসপিরেটরি ড্রপলেট বা কফ, যে ছোট ছোট কফ যেগুলো আমরা চোখে দেখতে পাই না, যেগুলো বেরিয়ে আসে, সেগুলোকে আটকে রাখার ভিতরে, যেন ভেতর থেকে বের না হয়। কিন্তু বাইরের থেকে আসলেও কিন্তু ওই মাস্ক দিয়ে হচ্ছে ভেতরে যাওয়ার সুযোগ আছে। তো মাস্ক শুধুমাত্র আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনি অসুস্থ বা যখন আপনি কারো খেয়াল নিচ্ছেন, মানে আপনি যখন ডাক্তার, নার্স বা হোম কোয়ারেন্টিনে আছে এরকম কোনো রোগীর খেয়াল রাখছেন আপনি, এই সময় আপনি হচ্ছে মাস্কটি ব্যবহার করবেন। এই জন্যেই মাস্কটা কেন স্পেসিফিক অসুস্থ যারা বা যারা কেয়ার গিভার তাদেরকে ব্যবহার করার কথা বলা হচ্ছে, WHO কিন্তু এটা বলা হচ্ছে, যাতে এই যে মাস্কের একটা কৃত্রিম ডিমান্ড না তৈরি হয়ে যায়। আপনি সব মাস্ক বাসে কিনে বসে থাকলেন, তাতে কিন্তু আপনি কোনোভাবেই করোনা থেকে বাঁচছেন না। তো সেই ক্ষেত্রে আপনার এরকম একটা কৃত্রিম ডিমান্ড তৈরি করাটা খুবই একটি ভুল সিদ্ধান্ত হবে, এবং এটা শুধুমাত্র অসুস্থ এবং যারা কেয়ার গিভার তাদের জন্য রাখা ভালো হবে। এবং এই কৃত্রিম ডিমান্ডের কথায় যখন আমরা আসি স্যানিটাইজার আর সাবানের কথায়। আপনি যদি একাই আপনার বাসায় আপনার পাশের মুদি দোকানের 100টা স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশের বোতল নিয়ে বসে থাকেন, তাহলে যেটা হবে, আপনি তো নিশ্চয়ই কোনো না কোনো কাজে বাইরে যাচ্ছেন, আপনার বাসায় মানুষজন আসছে, বা যে কোনো কারণেই হোক আপনার কাছে কিন্তু করোনা ভাইরাস চলে আসবে। আপনি অযথা আপনার বাসায় জিনিসপত্র কিনে স্টক করবেন না। বিভিন্ন মহামারী বা বৈশ্বিক বিভিন্ন ক্রাইসিসের এটাই একটা বড় ঘটনা যেটা ঘটে থাকে, যে এরকম বিভিন্ন খাদ্যদ্রব্য, এই ক্ষেত্রে স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ, এগুলোকে স্টক করা হয়। এগুলো স্টক করলে যেটা হবে, আপনারা একটা কৃত্রিম ডিমান্ড তৈরি করছেন এবং আলটিমেটলি ভাইরাসটা ছড়াবেই, শেষমেশ ভাইরাসটা ছড়াবে, এবং আপনাদের এই বিষয় নিয়ে সাবধান থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ দিকে আমরা যাচ্ছি, হাসপাতালের দিকগুলোতে। আপনারা জানেন 11ই মার্চ 2020 WHO তখন করোনা ভাইরাস রোগটিকে বৈশ্বিক মহামারী ডিক্লেয়ার করে, মানে প্যান্ডেমিক ডিক্লেয়ার করে। তারা বলেন যে চায়নার থেকে বাইরে 13 গুণ বেশি মানুষ এফেক্টেড। একদম শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জেনেছি বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা 2 লাখ ছড়িয়েছে। এখন সবচেয়ে বেশি আক্রান্ত আমরা জেনেছি এই পর্যন্ত ইতালি, ফ্রান্স আর সাউথ কোরিয়া। আপনারা জানবেন এই ইতালি, ফ্রান্স আর সাউথ কোরিয়া শুরুতে তারা বেশ উদাসীন ছিলেন, স্কুল কলেজ খোলা রেখেছেন, জনগণ সবাই বাইরে গিয়েছেন যাদের ইচ্ছা মতন। এই বিষয়গুলো হওয়াতে তাদের দেশে কিন্তু হু হু করে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, এবং আক্রান্তের সংখ্যা এই এত বেশি বাড়াতে সবাই ছুটেছেন হাসপাতালের দিকে। এবং তাদের মধ্যে আমরা জানি মাত্র 20% হচ্ছে সিরিয়াস উপসর্গ দেখায়। শতকরা 20 ভাগ মানুষের মধ্যে আমরা সিরিয়াস শ্বাসকষ্ট বা এরকম উপসর্গ দেখতে পাই। কিন্তু সেই 20 ভাগ মানুষও যখন হুড়মুড় করে ছুটেছেন বাকি মানুষদের সঙ্গে হাসপাতালের উপর হঠাৎ করে একটা চাপ পড়ে গেছে, এবং এই চাপ পড়ার জন্যই কিন্তু মৃত্যুর হারটা আরও বেশি বেড়ে গিয়েছে। কি জন্য? কারণ সবাই পর্যাপ্ত স্বাস্থ্য সেবাটা পায়নি। এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে একদিকে বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ, আর একদিকে আমাদের চিকিৎসার মান খুবই কম।
চিকিৎসার মান একেবারেই নিম্নমানের, এবং এইরকম একটা চাপ যদি আমাদের দেশে পড়ে, আমরা যদি জনসমাগমে গিয়ে ভাইরাসটি ছড়িয়ে দেই এবং আমরা ভাইরাসটি সময় মতো শনাক্ত না করতে পারি এবং আমাদের চিকিৎসা অবস্থা অপ্রতুল হয়ে থাকে, এইভাবেই ইতালি, ফ্রান্স, সাউথ কোরিয়ার মৃত্যুর হারকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশের মৃত্যুর হার। আমাদের সময় মতো প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতির কথাগুলো যখন আসছে তখন যদি আমরা একটু আলোচনা করি, আমরা আশেপাশের দেশে আমরা যা দেখতে পাচ্ছি যে বিশেষ করে শনাক্তকরণের কথাটা যখন আসলো, আমরা শনাক্তকরণ নিয়ে কিছু দেখতে পাচ্ছি যে আমাদের দেশে কিট ডেভেলপ করার চেষ্টা হয়েছে। কিট ডেভেলপ করার এই প্রয়াসকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আমাদেরকে আশা দেখাচ্ছেন এরকম একটি ভয়ঙ্কর সময়, এটা খুবই ভালো একটি বিষয়। কিন্তু যেটা আমাদের মাথায় রাখা দরকার, সবচেয়ে ভালো ডায়াগনোসিসের উপায় হচ্ছে, সবচেয়ে ভালো টেস্টিংয়ের উপায় হচ্ছে রিয়েল টাইম পিসিআর। পিসিআর বিষয়টি নিয়ে আমার নিজেরও থিসিসের কাজ আছে, তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারি যে রিয়েল টাইম পিসিআর দিয়ে, যেরকম আমরা কিছু ফেসবুক পোস্টেও আজকে সারাদিনে দেখেছি যে পিসিআর যে মেশিনটা, ওই মেশিনে যদি আপনি ধরেন চকলেট, পানির গ্লাস, তারপরে আপনাদের টিস্যু, যা খুশি তাই দেন এবং আপনারা চান যে চকলেটটার হচ্ছে 1000টা কপি হবে, পিসিআর মেশিন শুধু ওই চকলেটটাই কপি করবে, মানে যেটা আপনি চাচ্ছেন শুধুমাত্র সেটাই। তো আপনার রক্ত বা আপনার কফের থেকে যদি আমরা করোনা ভাইরাসকে খুঁজতে যাই এই পিসিআর মেথডে, করোনা ভাইরাসের ডিএনএ আরএনএ যেটা করোনা ভাইরাসের ভিতরে থাকে, করোনা ভাইরাসের আরএনএ, সেইটা যদি আমরা টেস্ট করতে চাই পিসিআরের মাধ্যমে, রিয়েল টাইম পিসিআরের মাধ্যমে, শুধুমাত্র খুব অল্প পরিমাণে থাকলেও শুধুমাত্র ওই আরএনএটাই আমরা দেখতে পাবো যে এই আরএনএটা কপি হচ্ছে, অর্থাৎ এই ভাইরাসটা ওই মানুষটার শরীরে আছে। তো এই ক্ষেত্রে আমাদের রিয়েল টাইম পিসিআর সারা পৃথিবীতেও ব্যবহার হচ্ছে, এটা সবচেয়ে রিলায়েবল সোর্স। কিন্তু এখন আমরা যেটা দেখতে পারি যে আমরা খুবই দুঃখজনক একটি জিনিস দেখলাম যে জাতির পিতার জন্ম শতবর্ষ উদযাপন করা হয়েছে গতদিন, এই মহামারী একদম দরজায় করা নাড়ছে এরকম একটা সময়, এবং আশ্চর্যজনকভাবে পরের দিনই একজন রোগী মারা গেলেন। আমরা দেখেছি লাখ লাখ টাকা খরচের আতশবাজি। কিন্তু আমরা যে এই যে রিয়েল টাইম পিসিআরের কথাটা বলছি, রিয়েল টাইম পিসিআরের জন্য যে সরঞ্জামগুলো লাগে, প্রথমত রিয়েল টাইম পিসিআরের সরঞ্জামগুলো কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আছে। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যে বিভাগে পড়েছি জিন প্রকৌশল, সেই বিভাগে সেই মেশিনগুলো আছে যেটা দিয়ে রিয়েল টাইম পিসিআর করা যায়। জিন প্রকৌশলে আছে, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এই ডিপার্টমেন্টগুলোতে আছে। চিটাগং বিশ্ববিদ্যালয় আছে, শেষ খবর পাওয়া পর্যন্ত চিটাগং বিশ্ববিদ্যালয়, চিটাগং ভেট সায়েন্স বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ঢাকাস্থ একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র, এবং নোয়াখালী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলো রিয়েল টাইম পিসিআরের মেশিনগুলো আছে। আমাদের শুধুমাত্র দরকার যে রিয়েল টাইম পিসিআরের জন্য যে প্রাইমার বা যেগুলো আশেপাশের যেগুলো দরকার টেস্টটা করার জন্য, সেগুলো আমাদের শুধুমাত্র আমদানি করতে হবে। এই যে আমরা লাখ লাখ টাকা খরচ করলাম, এবং আমাদের মুজিব বর্ষের জন্য যে বর্ষব্যাপী একটি ফান্ড আছে, এই ফান্ড থেকে লাখ লাখ টাকা, এত টাকা খরচ না করেও রিয়েল টাইম পিসিআরের রিএজেন্ট যেগুলো দিয়ে আমরা টেস্টই করব, সেগুলি আমদানি করা যেত। এবং এখনও এই পর্যন্ত যত ফান্ড অ্যালোকেট করা আছে এই যে উদযাপন এরকম নানা জিনিসের জন্য, আমার মনে হয় ওইখান থেকে ফান্ডগুলো আমরা চ্যানেল করে যদি আমরা রিয়েল টাইম পিসিআরের বিভিন্ন রিএজেন্ট তা করতে যা যা কেমিক্যাল লাগে, সেই কেমিক্যালগুলো যদি আমরা এখনই আওয়াজ তুলি, সরকার তো কোনোভাবেই আমাদের দিকে তাকাচ্ছেন না, এটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, জাতির পিতার জন্মদিনের পরের দিনই কোনোভাবেই তাকাচ্ছেন না, চোখ কান বন্ধ করে আতশবাজি ফুটাচ্ছেন। এই সময় আমাদের দরকার এটা নিয়ে আওয়াজ তোলা যে আমাদের চিকিৎসা খাতে ফান্ডিং বাড়াতে হবে, আরও কিট কিনতে হবে, কিটের সরঞ্জাম কিনতে হবে। খুব সহজেই একটি জায়গায় শুধুমাত্র আমরা জানি করোনা ভাইরাসের এই যে কনফার্ম টেস্ট যেটা আমি বললাম রিয়েল টাইম পিসিআর, এটা শুধুমাত্র একটা জায়গায় হয়, সেটা হচ্ছে আইইডিসিআর। এবং আইইডিসিআর ছাড়াও আইসিডিডিআরবি যেটা আমরা জানি যে যক্ষা হাসপাতাল বা যে আমরা সাধারণত তাকে যাই বলি আইসিডিডিআরবি, এই জায়গার মহাখালীতে যেটা, সেখানেও কিন্তু এটার সক্ষমতা আছে এই রিয়েল টাইম পিসিআর করার। কিন্তু আমরা জানি যে সরকার থেকে এই ল্যাবের পারমিশন দেওয়া হচ্ছে না। আমার মনে হয় এই সময় আজকে থেকে, এই মুহূর্ত থেকে, একটি মৃত্যুর খবর আসার পর থেকে আমাদের আরও আগের থেকে উচিত ছিল, কিন্তু এখনই আপনাদের উচিত এখনই আওয়াজ তোলা যে বাকি সব প্রাইভেট সংস্থা, বিশেষ করে বিভিন্ন হাসপাতাল, প্রাইভেট সংস্থা এবং সরকারি হাসপাতাল যেগুলো হচ্ছে না এখনও টেস্টিং, সেগুলোয় টেস্টের ব্যবস্থা করা, ফান্ড বরাদ্দ করে কিট নিয়ে আসা, এই বিষয়গুলোর দাবি তুলতে। যেহেতু অবশ্যই আমরা কোনোভাবে জনসমাগম করব না, আমাদের উচিত অন্তত সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে সবাই মিলে কথা বলা।
এবং যেটা বলছিলাম, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই রিয়েল টাইম পিসিআরের সরঞ্জাম রয়েছে, শুধু আমাদের কিটগুলো আনতে হবে। এটা ছাড়াও আপনারা জানেন যে করোনা ভাইরাস, এর আগে 2002 সালে ছিল সার্সের মহামারী, এছাড়া ছিল মার্সের মহামারী, সোয়াইন ফ্লু এর নামও আপনারা শুনেছেন। এই ভাইরাসগুলো নিয়ে যখন আমরা কাজ করতে চাই তখন আমাদের BSL-3 ল্যাবরেটরি লাগে। BSL-3 ল্যাবরেটরি কি? BSL মানে হচ্ছে বায়োসেফটি লেভেল 3, অর্থাৎ এই ল্যাবের এমন কিছু প্রিকশন থাকে বা এমন কিছু সাবধানতা অবলম্বন করা হয় যেন কোনোভাবে প্রচণ্ড ছোঁয়াচে, যেমন সোয়াইন ফ্লু বা করোনা ভাইরাস বা সার্সের মতো ভাইরাসগুলো যেন ল্যাব থেকে বের না হয়। এখন আমাদের অক্ষমতাটা এই জায়গায়, বিশ্ববিদ্যালয়গুলোতে সরঞ্জামগুলো আছে কিন্তু আমাদের BSL-3 ল্যাব নাই। অর্থাৎ আমরা যখন কারো কফের নমুনা নিচ্ছি বা কারো রক্ত নিচ্ছি, আমাদের ওই বিশেষ করে ওই রক্ত নেওয়ার সময়টাতে এই সাবধানতা অবলম্বন করার জন্য ওই 3 নাম্বার ল্যাবে, BCL-3 ল্যাবে আমাদেরকে যেতে হবে অন্তত ওই স্যাম্পলটা কালেক্ট করার জন্য। আমরা যেটা করতে পারি, স্যাম্পল কালেক্ট করে আমরা ওই আমাদের নমুনাটি আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারি যেখানে আমরা টেস্ট করব, বা ওইটা ছাড়াও এটার থেকেও অনেক সেফ হবে, অনেক ভালো হবে যদি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ল্যাবগুলোকে আপগ্রেড করি। বিভিন্ন জায়গায় আমাদের ল্যাবগুলো BCL-1 আছে, এই জন্যই বিভিন্ন রকম এরকম করোনা ভাইরাসের মতো সার্স, সোয়াইন ফ্লু এগুলো নিয়ে নানান কঠিন রোগ বালাই নিয়ে রিসার্চ করা সম্ভব হয়ে ওঠে না। এখন এই মহামারীর সময় যেহেতু আমাদের অনেক বাজেট আমরা দেখতে পাচ্ছি, একটা বিগ বাজেটের প্রোগ্রাম নামলো গতকালকে এবং সারা বছর ধরে এটা চলবে। তো এই বাজেট থেকে যদি আমরা কিছু বের করে নেই, আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলোকে BSL-3 করে দেই, BSL-3 করে দেওয়ার পরে সরঞ্জাম তো আছেই, শুধুমাত্র আমরা কিট আনবো, প্রাইমার আনবো, তারপরে যদি আমরা শনাক্তকরণের প্রসেসগুলো করি তাহলে কিন্তু আমরা আরও রোগী শনাক্ত করতে পারবো এবং ভাইরাস ছড়ানোটা আটকাতে পারবো। কারণ শনাক্ত হওয়া ছাড়া আপনি তো বাসায় বসে থাকছেন না। আমরা যতই বলছি বাসায় বসে থাকুন, কোনোভাবে বাসায় বসে থাকছেন না। আমরা দেখছি মানুষ ট্যুরে যাচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আপনারা যতই মনে করেন যে ওই জায়গাটা খালি, ওই জায়গাটায় রিস্ক নাই, আপনাদের কোনোভাবে আপনারা বাসে উঠছেন, আপনারা হোটেলে খাচ্ছেন, এটা যে কি ভয়াবহ মর্মান্তিক। ইতালির রাস্তাগুলো যে এখন মৃত্যুপুরী, এটা শুধুমাত্র এই কারণেই যে মানুষ নির্বিচারে তাদের মতন ঘুরে বেরিয়েছেন, রেস্টুরেন্টে গিয়েছেন। এটা একটা বড় কারণ, এবং মৃত্যুহারের একটা বড় কারণ কন্ট্রিবিউট করা যায় হাসপাতালগুলোর অক্ষমতায়, যেটা শুধুমাত্র সরকারের সদিচ্ছার মাধ্যমেই সম্ভব আমাদের দেশের মানুষজনকে বাঁচানো। এখন যদি আমরা আরেকটা জিনিসের দিকে লক্ষ্য করি যে IEDCR এর হটলাইনগুলোতে পাওয়া যাচ্ছে না। হটলাইনগুলোতে গিয়ে শুধুমাত্র প্রবাসীদের সংস্পর্শে এসেছেন কিনা এইটার উপর ভিত্তি করে খুব সহজেই হচ্ছে কারো করোনা টেস্ট হ্যাঁ বলে দেওয়া হচ্ছে বা না বলে দেওয়া হচ্ছে। এভাবে কিন্তু আমরা ছড়ানোটা আটকাতে পারবো না। আমাদের ঠিকমতো শনাক্ত করে আমাদের রোগীদেরকে আমাদের অবশ্যই হোম কোয়ারেন্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। এছাড়া এই যে সরঞ্জামের বিষয়গুলো বলছি, আপনারা কিন্তু জানেন এই যে সারা দেশের মানুষের যদি আমরা এই টেস্টিংগুলো করতে চাই, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন হাসপাতাল, এমনকি ICDRB যার সক্ষমতা আছে তাদেরকেও যদি অন্তত পারমিশন দিয়ে দেওয়া হয় যে খরচগুলো হবে, সেই খরচগুলো কিন্তু কোনো মতেই এই যে নানান উদযাপনের খরচ হচ্ছে, উদযাপনের যে আদিক্ষেতা হচ্ছে এই মহামারীর সময়, সেই উদযাপনের খরচ থেকে কিন্তু বেশ কম। আমাদের কিট আমদানি করতে যেগুলো টাকা লাগবে, যত কিছু লাগবে, আমার ধারণা, আমার পড়াশোনা থেকে আমি বলতে পারি যে এই খরচটা কিন্তু খুবই কম। এছাড়া আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের আর কি করণীয়। আপনারা জানেন যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের দিকে তাকাই, আমরা পশ্চিমবঙ্গকে দেখছি 200 কোটি টাকার একটা তহবিল মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছেন, 200 কোটি টাকার। এটা কিন্তু যেন তেন টাকা না, এবং এই 200 কোটি টাকা দিয়ে তিনি চাচ্ছেন করোনা মোকাবেলা করতে, এবং এর মাঝে আরও কিছু টাকা তিনি অ্যালোকেট করেছেন ডাক্তার, নার্সদের জন্য, তাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের জন্য, মানে তাদের মাস্ক, তাদের বিভিন্ন স্যুট, এগুলো কেনার বা পুরো হাসপাতালের সাবধানতা অবলম্বনের জন্য এই 200 কোটি টাকার একটা অংশ যাবে। তো আমাদের
পার্শ্ববর্তী দেশ ভারত, যাকে আমরা আমাদের অসম বন্ধু হিসাবে চিনি, যার আমাদের সরকার মহোদয়কে দেখছি যে এই দেশের নানান মডেল অন্ধভাবে সেই দেশ যা চাপিয়ে দিচ্ছেন আমাদের মতো উপরে অন্ধভাবে তাই মেনে নেওয়া হচ্ছে। তাহলে সেই দেশের অন্তত এই মডেলটার দিকে যদি তাকান, এই 200 কোটি টাকার তহবিলের বিষয়টা যদি দেখেন, তাহলে কিন্তু আমাদের বাঁচার কিছু উপায় থাকে। এবং আমরা যদি এখন আওয়াজ না তুলি, আসলে আমাদের বাঁচাটা কঠিন হয়ে যাবে। এবার যদি আমরা আরও কিছু সূক্ষ্ম বিষয় আশায় আসি, যে আমরা নিজেরা যখন ট্যুর দিয়ে বেড়াচ্ছি, এরকম আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছি, এইটা অবশ্যই আপনারা পরিহার করবেন। এছাড়া আপনারা জানেন যে যেমন আশেপাশের ভাবিদের বাসায় আন্টিদেরকে বলছি, আন্টিরা আপাতত ভাবিদের সঙ্গে একটু আড্ডা দিয়া কমাতে পারেন। এছাড়া আমাদের বাসায় যারা কাজ করেন, যেমন যদি কারো ড্রাইভার থাকেন, কারো গৃহপরিচারিকা যদি তারা কাজে সাহায্য করতে আসেন, এরকম মানুষজন, তাদেরকে অবশ্যই আমাদের প্রথম কাজ হচ্ছে তাদেরকে সচেতন করা, আমরা যেটা জানি সেটা নিয়ে সচেতনতা অবলম্বন করা। এটা ছাড়াও তারা যখন বাসায় আসছেন তাদেরকে আমরা হাত ধোয়ানোর প্র্যাকটিসটা শেখাতে পারি। আমাদের বাসায় আসার আগে হাত ধোয়ানোর বিষয়ে আসায় বাসায় আসার পরে আমরা হাত ধোয়ানোর কাজটা করতে পারি, হাত পা ধোয়ানোর, এবং তাদেরকে বলতে পারি যে আপনাদের সন্তান, আপনাদের পরিবার, আপনারা সবাই যেন হাত ধোন এবং অযথা বেশি জনসমাগমে না যান। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা লক্ষ্য করছি, যেটা নিয়ে কথা হচ্ছে পক্ষে বিপক্ষে নানান। প্রথম কথা, একটি মহামারীর সময় আমরা কিন্তু জানি আমাদের অবশ্যই কী করতে হবে, এই যে মাস্ক পরার বিষয়গুলো, হাত ধোয়ার বিষয়গুলো, এবং অবশ্যই জনসমাগমে যাব না। এছাড়াও আমাদের কিন্তু নিজেদের শান্তির জন্য আমরা আরেকটা জিনিস জানি, যে আমরা অবশ্যই যে যার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। কিন্তু আপনারা দেখবেন কুয়েত, ইরান, মালয়েশিয়া এসব জায়গায় কিন্তু ইরানের কথাটা আমি যেমন বলি, 27 ফেব্রুয়ারিতে থেকে 27 ফেব্রুয়ারি একটি শুক্রবার ছিল, তারা হচ্ছে সেই শুক্রবারের জুম্মার নামাজটা তারা ক্যান্সেল করেছেন, যখন ইরানের অবস্থা খুব খারাপ। ইরানের অবস্থা কিন্তু এখনও অনেক খারাপ, অনেক উচ্চ মৃত্যুর হার। কুয়েতে হচ্ছে গত 13ই মার্চের খবর অনুযায়ী কুয়েতে মুয়াজ্জিনরা আজানটাকে বদলেছেন। যেই জায়গায় আমরা বলি যে এসো নামাজের জন্য বাহিরে এসো, সেই জায়গায় মুয়াজ্জিনরা বলছেন যে ঘরে থাকুন নামাজের জন্য। এই জিনিসটা কিন্তু আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও দেখেছি, যে খুব বৃষ্টি এবং হেভি উইন্ডের সময়, যখন অনেক ঝোড়ো হাওয়া বইছে, এই সময়ও কিন্তু তিনি এই আজান বদলের কথাগুলো বলেছেন। তো আমরা যতই জনসমাগম এড়াবো ততই কিন্তু আমাদের জন্য ভালো। এখন অবশ্যই আমরা প্রার্থনা করব মহামারীর সময়, যখন আমরা একদিকে হাত ধুচ্ছি, আমরা মাস্কের কথা বলছি, এবং প্রার্থনা করা অবশ্যই 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 দরকার। কিন্তু এই যে আমরা জনসমাগমগুলো এড়াতে পারি, যেখানে কুয়েত, ইরান, মালয়েশিয়া এরা এই সিদ্ধান্তগুলো নিয়েছে, আমাদের অবশ্যই বিবেচনা করা উচিত আগামী শুক্রবার আমরা কি করব। এবং মালয়েশিয়ার মসজিদগুলোও ওরা হচ্ছে মালয়েশিয়ার মসজিদের আশেপাশে তারা যেটা করেছেন, মুয়াজ্জিনরা সিদ্ধান্ত নিয়ে, যে তারা পাবলিকলি অজু করার বিষয়টা সেটা বন্ধ করে দিয়েছেন। কারণ আমরা জানি রেসপিরেটরি ড্রপলেটে, মানে ছোট ছোট কফের মাধ্যমে আমাদের ভাইরাসটি ছড়ায়, তো এই অজু করার বিষয়টিও তারা বন্ধ করে দিয়েছেন। আবার আমরা দেখছি মালয়েশিয়া মসজিদে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু খুবই বড় পদক্ষেপ আমরা দেখছি আমাদের উপাসনালয় নিচ্ছে। তো আপনারা অবশ্যই যে যা সৃষ্টিকর্তাকে ডাকবেন, এবং ডাকার সঙ্গে সঙ্গে অবশ্যই যেগুলো জরুরি সেগুলোও করবেন, কিন্তু এই যে জনসমাগম আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে। আমাদের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যারা হোম কোয়ারেন্টাইনে আছেন বা যারা ঘরে থাকছেন, আমাদের দেশের আইন অনুযায়ী কিন্তু কিছু জরিমানা করা সম্ভব হোম কোয়ারেন্টাইন থেকে যারা বেরোচ্ছেন। তো আপনাদের আশেপাশে যারা ইতালি প্রবাসী বা হচ্ছে যাদেরকে আপনারা করোনা দেখছেন, তাদেরকে অবশ্যই আপনারা অনুরোধ করবেন ঘরে থাকার জন্য, এবং প্রয়োজনে আপনারা আপনাদের এলাকার কমিশনার বা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কথা বলবেন, যে ওনাদের বিষয়গুলো সম্পর্কে, যে আমরা জানি যে এটা নিয়ে হোম কোয়ারেন্টাইন থেকে বের হওয়ার পরেও সারা বিশ্বে নানান জায়গায় বিভিন্ন জরিমানা করা হচ্ছে। আমাদের দেশে ওই আইনগুলো আছে, তো এগুলো নিয়েও আমরা একটু কথাবার্তা বলতে পারি, যেহেতু অনেক সময় আমরা এত খবর দেখছি যে আড্ডা দিতে বেরিয়ে যাচ্ছেন আমাদের বিভিন্ন প্রবাসী ভাইয়েরা। আমরা তো আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আপনারা আমাদের জন্য রেমিটেন্স নিয়ে আসেন, কিন্তু
এই বিষয়গুলো আপনারা যদি একটু সতর্ক থাকেন, যে আপনারা আছেন, আপনারা নিজের বাড়িতে থাকেন এবং যারা আত্মীয় স্বজন আছেন এখন দেখে আসি শরীর কীরকম, এইটা করার দরকারই নেই। এখন আমাদের সবার কাছে স্মার্টফোন আছে বা মোবাইল অন্তত আছে, আমরা ফোনে খবর নিই, আমরা যেন আমাদের বাসা থেকে বেরিয়ে না আসি। এছাড়া হচ্ছে এখন আমরা কিছু প্রশ্নের দিকে যাইতে পারি। টোটালি ক্লোজ অন, জি। চা স্টল বন্ধ করতে হবে একজন বলছেন যে রেস্টুরেন্ট বন্ধ করতে হবে। হ্যাঁ, এগুলো তো অবশ্যই জরুরি, ইতালির থেকে আমরা শিক্ষা নিতে পারি। একজন বললেন পরিচারিকার বিষয়টা বলা খুব গুরুত্বপূর্ণ। জি, আপনারা জানেন আমাদের দেশে যারা নিম্ন আয়ের মানুষ, এই যে আমাদের গৃহপরিচারিকারা, তারা যারা আমাদের বাসায় আসেন, তারা আমাদেরকে সবসময় সাহায্য করে যাচ্ছেন, তারা কিন্তু খুবই ঘনবসতিপূর্ণ একটি এলাকায় থাকেন। অবশ্যই আমাদের উচিত তারা যখন আমাদের বাসায় আসছেন তাদেরকে কোয়ারেন্টাইন করে নেওয়া, তাদের হাত ধোয়া, এবং তারা যখন চলে যাচ্ছেন তখনও হাত ধোয়ার বিষয়গুলো প্রয়োজনে। আমরা তো সারা বছর অনেক দান খয়রাত নিয়ে কথা বলি, তো আমরা তো আসলে এই ক্ষেত্রে তাদের মধ্যে আমরা স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশের বিষয়গুলো ছড়িয়ে দিতে পারি, আমরা দান করতে পারি হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, এই বিষয়গুলো। আরেকটি বিষয়, আমরা যদি একটু হাসপাতালের বিষয়গুলো ফিরে আসি, যদি আচ্ছা একটি প্রশ্ন আছে আপু, টেম্পারেচার ইফেক্টটা একটু ক্লিয়ার করবেন। প্রথম কথা, যে আমরা বারবার বলছি যে গরম দেশে কিছুই হবে না, শীতের দেশে হচ্ছে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আমাদের দেশে আসার আগে কিন্তু এই ভাইরাসটি ইরানে গিয়েছে, এই ভাইরাসটি মিডল ইস্টে, কুয়েতে ধরা পড়ছে, মালয়েশিয়ায়। এই দেশগুলো কিন্তু আমাদের দেশ থেকে খুব ঠান্ডা না, এবং এটা একেবারেই খারিজ করে দিতে হবে আপনার, যে আমাদের দেশ গরম বলে এই ভাইরাসটি বেঁচে থাকবে না, এটা একদমই খারিজ করে দিতে হবে। তো এটা একেবারেই ভুল তথ্য, টেম্পারেচারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, একজন বলছেন যে আমাদের পরে ড্রেসে করোনা ভাইরাস থাকতে পারে, তাই শুধু হাত ধুয়ে লাভ নাই, টোটালি ক্লোজ ডাউন ছাড়া ওয়ে নাই। জি, এইটাই। আমাদের কাপড়ে, আমাদের বই খাতা, আমাদের ফোন, আমাদের আসবাবপত্র, সব জায়গায় কিন্তু করোনা ভাইরাস লেগে আছে। এই জন্যে হাত ধোয়ার কথা বলা হচ্ছে, যে যাই ধরছেন তারপরে দ্রুত হাত ধুয়ে ফেলেন, তারপরে হাত ধুয়ে ফেললে হচ্ছে আমাদের ভাইরাসটি থাকবে না। এই বিষয়টা খুবই জরুরি এবং এটাই মাথায় রাখবেন। কিন্তু সর্বশেষে যেমন আমরা অনেক দেখেছি গার্মেন্টস ফ্যাক্টরি ক্লোজ করা নিয়ে কথা হচ্ছে, যেমন একটা বিষয় আমি আপনাদের দৃষ্টিগোচর করতে চাই, যে একটা বিষয়ে আমাদের খুব মাথায় রাখা উচিত, যে গৃহপরিচারিকার কথা যখন বলছি, বা গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলছি, বা রিক্সাওয়ালার কথা ধরুন, বা যারা দিন আনে দিন খান, আমাদের অফিস, গার্মেন্টস এগুলো সব বন্ধ করে দিলে কিন্তু আমরা যে অনেক সেভিংস করি, অনেক টাকা বাঁচাই, বা আমরা মাসিক একটা বেতন পাই, তারা কিন্তু দিন আনে দিন খায়। এই মানুষগুলো নিয়ে আমরা কি করব, এটা নিয়ে কিন্তু চিন্তা করার একটা সময় এসেছে। আমরা প্রয়োজনে কোনো একটি পাবলিক ফান্ড করতে পারি, বা আমরা জানি না একটি বিশাল দুর্নীতিগ্রস্ত সরকারকে এই দাবিটি কতটুকু জানানো উচিত, যে একটি ফান্ড করা, যে যারা দিনমজুর আছেন, যারা দিন আনেন দিন খান, এই মানুষগুলোর জন্যে আমরা যদি একটি ফান্ড করতে পারি, যেটা দিয়ে হচ্ছে এই যে একেবারে শাটডাউন যখন হয়ে যাবে, যখন আমরা বাজারে যাচ্ছি না, যখন আমরা রিক্সায় চড়ছি না, রাস্তাঘাট পুরো খালি হয়ে যাচ্ছে, তখন এই মানুষগুলো কিভাবে বেঁচে থাকবেন খেয়ে না পড়ে। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। আমরা ছাত্র সমাজ, আমরা আশা করি এটা নিয়ে আমাদের একটি উদ্যোগ আসবে সামনে। এবং আরও কিছু প্রশ্নের দিকে আসছি। আচ্ছা, আপনাদের এখানে একটি প্রশ্ন এসেছে, সরকারের ভূমিকা এখন কি হতে পারেন বলে মনে করেন? আমি এর আগেও বলেছি যে অবশ্যই আমাদের বাজেট বাড়াতে হবে চিকিৎসা খাতের, এবং হচ্ছে সব বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট সংস্থা, প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যে জায়গায় সরঞ্জাম আছে সেই জায়গাগুলো টেস্টিংয়ের জন্য উন্মুক্ত করে দিতে হবে, আরও কিট আমদানি করতে হবে। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, হাসপাতালের দিকে যদি তাকাই, আমাদের হাসপাতালের আইসিইউগুলোকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। যেমন নেবুলাইজার কিন্তু একটি কমন জিনিস, আমরা দেখি ফার্মেসিতে যে নেবুলাইজার দেওয়া হয়, কিন্তু করোনা ভাইরাসের যখন এই যে 100 জনের মধ্যে 20 জনের যখন চূড়ান্ত উপসর্গগুলো দেখা যাবে, তখন কিন্তু আমাদের ফার্মেসির নেবুলাইজার দিয়ে কোনো কাজ হবে না, তখন কিন্তু আমাদের হাসপাতালের আইসিইউগুলোতেই যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদের হাসপাতালের আইসিইউগুলো এরকম ভেন্টিলেশন, নেবুলাইজার, বিভিন্ন শ্বাসকষ্ট সংক্রান্ত যত জিনিস আছে, এবং আমরা বিদেশের
অনেক অনেক দেশে দেখে এসেছি যে তারা কিভাবে করোনা মোকাবেলা করছে, হাসপাতালগুলো কিভাবে তৈরি হচ্ছে করোনা মোকাবেলার জন্য। এই জিনিসগুলো কিন্তু খুব সহজেই আমরা জানতে পারি। এগুলো জেনে অবশ্যই আমাদের হাসপাতালগুলোর উপরে চাপ দেওয়া দরকার যে তারা যেন প্রস্তুতি নেয়। এবং অন্যদিকে স্বাস্থ্যসেবার মূল্য আমরা দেখছি যে প্রাইভেট হাসপাতালে কিন্তু স্বাস্থ্যসেবার মূল্য অনেক। আপনারা জানেন যে স্পেনে কিন্তু এখন একটি বড় ধরনের লকডাউন চলছে, এবং অন্যদিকে স্পেনের সরকার যত প্রাইভেট হাসপাতাল আছে তারা কিন্তু সেটাকে পাবলিসাইজ করে ফেলেছে, অর্থাৎ তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। একটি সেন্ট্রাল অথরিটি থেকে সবগুলো হাসপাতালকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা হলে কি হবে যে আমাদের স্বাস্থ্যসেবার মূল্যগুলো কমে আসবে, সরকার ভর্তুকি দিতে পারবে। তো যারা আমাদের দেশের তো প্রান্তিক মানুষরাই অনেক বেশি, এবং এই সব ক্ষেত্রে তারা কিভাবে এত এত টাকা খরচ করে শনাক্তকরণ এবং তারপরে চিকিৎসাগুলো তারা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, এগুলোর জন্য আমাদের হাসপাতালগুলো নিয়েও কথা বলা জরুরি। সরকারের উচিত হাসপাতালগুলোর দিকে নজর দেওয়া, আমাদের কিটগুলো আমদানি করার ব্যবস্থা করা, এবং অবশ্যই একটি ফান্ড তৈরি করা, একটি করোনা ক্রাইসিস ফান্ড। সব কিছু বাদ দিয়ে এই মুহূর্তে আগে যা ছিল সামনে যা আছে সব কিছু বাদ দিয়ে করোনা ক্রাইসিস ফান্ড একটি তৈরি করা। এছাড়া আরও কিছু প্রশ্নের দিকে আমরা যেতে পারি এই মুহূর্তে। আমরা দেখছি অফিস আদালত সহ সব ধরনের জনবহুল স্থানগুলো বন্ধ রাখা জরুরি বলে মনে করি। অবশ্যই আমাদের যত বেশি জনবহুল স্থানে না যাওয়া যায় সেগুলো আমাদের করতে হবে। এবং আমরা অনেক জায়গায় দেখছি যে ওয়ার্ক ফ্রম হোম, বিদেশে আমরা দেখছি ওয়ার্ক ফ্রম হোম বিষয়টা। তো আমরা যেই অফিসে আছি আমরা নিজ নিজ অফিসে দাবি তুলতে পারি যে আমরা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে আমরা অফিসের কাজগুলো করতে পারি কিনা। ব্যাংকের কাজগুলো, যেরকম ব্যাংক পুরোটা সময় খোলা রাখা না গেলে কয়েক ঘন্টা দিনে খুব ইমার্জেন্সি কাজগুলোর জন্য ব্যাংকগুলো খোলা রাখলাম। এই যে ব্যাংকের কর্মকর্তা যারা আছেন তারা অনেক রিস্কে আছেন। তাছাড়া আপনারা জানেন ইটালি, ফ্রান্স, সাউথ কোরিয়া, চায়না এসব জায়গায় কিন্তু আক্রান্ত রোগীদের সঙ্গে সঙ্গে প্রথম দিকে এই যে হাজারে হাজারে যে মানুষ মারা গিয়েছেন তাদের মধ্যে কিন্তু ডাক্তার, নার্সরা অনেকে ছিলেন। এবং আপনারা জানেন আমাদের দেশে আমার বন্ধুরাই যারা ঢাকা মেডিকেলে আছেন তারাই বলছেন যে আমার মামি আছেন, তিনি একজন ডাক্তার, এবং আমাদের আশেপাশে যারা ডাক্তার বন্ধুরা আছেন তারা কিন্তু সবাই বলছেন যে তাদের সাবধানতার জন্য যে মাস্ক, যে কোট, যে হেয়ার কভারিং বা যে গগলস, যত জিনিসপত্র পরার দরকার, বা হ্যান্ড স্যানিটাইজার, এগুলোর সংখ্যা খুবই কম। হাসপাতালে একেবারেই অপ্রতুল, অপর্যাপ্ত, এবং এগুলো নেই। আমাদের বন্ধুরা আমাদেরকে বলছেন যে স্যানিটাইজার যে তৈরি হচ্ছে নানান জায়গায় সেগুলো তাদেরকে সাপ্লাই করা যায় কিনা। এরকম একটি বড় ক্রাইসিসের মধ্যে আছেন আমাদের ডাক্তার, আমাদের নার্সরা। এবং যেটা বলছিলাম বাইরের দেশগুলোতে কিন্তু এই হাজারে হাজারে যে মানুষ মরছে তাদের মধ্যে কিন্তু অনেক ডাক্তার, অনেক নার্সরাও আছেন। তো আমাদের এই বিষয়টা সরকারকে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমাদের যারা কেয়ার গিভার, যারা আমাদের ডাক্তার, যারা আমাদের নার্স, তাদেরকে যেন আমরা ঠিকমতো প্রোটেক্ট করতে পারি। আরও প্রশ্ন, আর অবশ্যই এই যে থানকুনি পাতা নিয়ে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। all one has to do eat hot water। আচ্ছা, হ্যাঁ আমি আসলে এই কথাটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা থানকুনি পাতার বিষয়টা, এটা নিয়ে যেটা বলতে চাচ্ছি যে অবশ্যই থানকুনি পাতা আপনারা সবাই জানেন যে অনেক বছর ধরে আমরা খেয়ে আসছি, এবং এটির অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এটা খেলে কোনো ক্ষতি নেই, কিন্তু এখন যদি একদিক দিয়ে থানকুনি পাতার জন্য আপনারা দলে দলে আপনারা যান বাজারে, সেটা কিন্তু আপনাদের জন্যই ক্ষতিকর। আপনারা জনসমাগমে যাচ্ছেন এবং যে কারো থেকে ভাইরাসটি ছড়াতে পারে। এই জন্যই আপনারা জনসমাগমে গিয়ে থানকুনি পাতা কালেক্ট করার চেষ্টা করেন না। আর একদিকে দেখছি আমরা কিছু অসাধু ব্যবসায়ী যারা থানকুনি পাতার দাম বাড়িয়ে দিয়েছেন এই বিষয়টি দেখে। তো আপনাদের সর্বোচ্চ যেটা আপনারা করতে পারেন যে আমরা বিভিন্ন ফেসবুক কিন্তু আমাদের কাছে অল্টারনেটিভ মিডিয়াও না। বাংলাদেশে ফেসবুক এখন একটা মিডিয়া। আপনারা খবর পড়ার জন্য ফেসবুকে আসছেন, শাড়ি কেনার জন্য ফেসবুকে আসছেন, বাজার করার জন্য ফেসবুকে আসছেন। তো ফেসবুকে আপনারা যা তথ্য পাচ্ছেন, যার কাছ থেকে পাচ্ছেন, অবশ্যই আপনারা সূত্রটা জেনে নেবেন। সেটা আমি হই বা আপনার কোনো বন্ধু হোক, সবার কাছ থেকে জেনে নেবেন ভাই, আপু আপনি এই তথ্যটা কোত্থেকে পেয়েছেন। উৎসটা না জেনে কখনোই কোনো কিছু আপনারা শেয়ার করবেন না, ছড়াবেন না। এটা অবশ্যই আপনার জন্য ক্ষতিকার হবে। এসব মহামারীর ক্ষেত্রে
এই গুজব ছড়ানোটা কিন্তু খুবই ক্ষতিকর একটা বিষয়, এবং আমরা যদি এইসবে কান দিই তখন হচ্ছে আমাদের জন্য খুব ক্ষতিকর হয়ে যাবে। থানকুনি পাতা আপনারা খেতেই পারেন, এটা খুবই একটি সাহায্যকারী পাতা, কিন্তু এই যে জনসমাগম থেকে আমাদের আসলে দূরে থাকতে হবে, এগুলোই মেইন। আমি এই কোনো গবেষণা হয়নি এখনও যে একদম সরাসরি থানকুনি পাতার একদম করোনা ভাইরাসকে মেরে ফেলার কোনো ইয়ে আছে কিনা, কিন্তু আশা করি যে সামনে গবেষণা থেকে এটা হবে। আরও প্রশ্ন আমরা নেই। জি, সবচেয়ে বড় জনসমাগম এড়িয়ে চলতে, কিন্তু সরকার তো জনসমাগম বাড়ানোর জন্য জুটি। হ্যাঁ, চট্টগ্রাম সিটি নির্বাচন আপনারা জানেন, আপনারা যারা বুঝতে পারছেন যে জনসমাগম একটি ভয়ঙ্কর জিনিস, সরকার যাই করুক আপনারা ঘর থেকে বেরোবেন না। আপনাদের যদি মনে হয় যে ভোট নিয়ে ভোট, জানি না আপনাদের ভোটগুলো এখনও কত মূল্যবান, তো হচ্ছে আপনাদের তাও যদি মনে হয় আপনারা ভোট দিতে যাবেন, এটা আসলে এই মহামারীর সময়ে পরিহার করাই ভালো। সরকার যাই করছে কিছু করার নেই। আমরা হুট করেই কাকতালীয়ভাবে 17 মার্চের পরের দিনই আমরা একটি মৃত্যুর খবর পেলাম। তো আমি অন্তত ব্যক্তিগতভাবে সরকারের খবরের উপর অতটা আস্থা রাখতে পারছি না। এই জন্য আপনাদের নিজের থেকে সতর্ক থাকতে হবে এবং যত পারেন জনসমাগম এড়িয়ে চলবেন। আমাদের আচ্ছা, এছাড়া ইয়েস, সবারই করোনা ভাইরাস হয়। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে অনেক বড় চূড়ান্ত উপসর্গ দেখা দেওয়ার কারণ আছে, এবং একটা বড় কারণ কিন্তু হাসপাতালের অক্ষমতা। যে উপসর্গ যেগুলো চিকিৎসা করা সম্ভব, হাসপাতালের অক্ষমতাতেও সেই উপসর্গগুলো হচ্ছে আমরা যখন সেবা দিতে পারছি না তখন কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে। তো হাসপাতালের বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন এবং এটা নিয়ে আপনাদের কথা বলতে হবে। আপনারা বাসায় বসে প্ল্যাকার্ড দিয়ে একটা ছবি তুলে নিজেদের ফেসবুকে আপনারা পোস্ট করতে পারেন এইসব বিষয় নিয়ে, যে আমাদের কিট লাগবে। এবং এই যে যেগুলো উপসর্গ দেখা দেয়, জ্বর, আপনারা সাধারণত যেভাবে এই উপসর্গগুলোর বাসায় আপনারা থাকলে যেভাবে চিকিৎসা করেন, বেশি বেশি ভিটামিন সি খাবেন। যেমন একটা জিনিস আমাকে সেদিনকে আমার বিভাগের স্যার বলছিলেন, আমলকিতে একটি বিশেষ বস্তু থাকে যেটা আমাদের শরীরে ইন্টারফেরন বলে। ইন্টারফেরনকে হচ্ছে অ্যাক্টিভেট করে, ইন্টারফেরনকে অ্যাক্টিভ বানায় দেয়, এবং ইন্টারফেরন জিনিসটা আমাদের শরীরের ভেতরের ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমলকি এবং ভিটামিন সি সম্বলিত যত কিছু আছে সেগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আপনারা স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করবেন এবং যত উপসর্গ আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। হাঁচি কাশি হচ্ছে, অবশ্যই হাঁচি কাশি আমরা একদম অনেক জায়গায় দেখেছি বীরের মতন ইয়াচ্চু করে বড় হাঁচি কাশি দেওয়ার একটা সংস্কৃতি আছে আমাদের, আমরা যেন ওটা না করি। খুব সহজ, হাঁচি কাশি যদি আসেও আপনার কাছে যদি টিস্যু না থাকে, আপনি এই যে হাতের কনুই এখানে একটু মাথাটা নিচু করে একটা হাঁচি দিবেন, তাতেই আপনি আরও হাজার হাজার মানুষকে সংক্রমণের হাত থেকে আপনি বাঁচাতে পারছেন। অবশ্য আমি একজনের আর কোনো প্রশ্ন দেখব কিনা। নির্ণয় কেন্দ্রের বিকেন্দ্রীকরণ দরকার, জেলা পর্যায়ে নেওয়া দরকার, যেটা বললাম অলরেডি। আমাদের কিন্তু সরঞ্জাম আছে, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, শাহজালাল, সিলেট, নোয়াখালী, এসব জায়গায় কিন্তু আমাদের সরঞ্জাম আছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সহজেই শুরু করে দিতে পারি ওখানে, শুধুমাত্র কিট আমদানি করা শুরু করতে পারে। আচ্ছা, বিদেশ থেকে কেউ সক্রিয়ভাবে, আমার মনে হয় যে হোম কোয়ারেন্টাইনের বিষয়ে আপনারা যারা প্রবাসীদের আপনারা যারা আছেন, প্রবাসীদের যারা পড়শি, তারা অবশ্যই তাদের সঙ্গে কথা বলেন। এছাড়া আমি যতদূর জানি আমাদের কিছু আইন কানুনও আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা নিকটস্থ আপনাদের কমিউনিটির মধ্যে আলাপ তুলতে পারেন যে এই বাড়ির লোকটা উনি বিদেশ ফেরত, ওনাকে আমরা সবাই মিলে বুঝাই। তার মানে এই না যে সবাই মিলে আপনারা ওনার বাসায় দৌড়িয়ে চলে যাবেন, এবং আপনারা তার দূরে থেকে তাকে ফোন করেন, তাকে বলেন যে প্লিজ আমাদেরকে বাঁচান, আপনি বাসায় থাকলে আমরা বাঁচতে পারি। তার শরীরে করোনা ভাইরাসটা না থাকতেও পারে, কিন্তু যতক্ষণ আমরা শনাক্তকরণের কিট পাচ্ছি না, আমাদের অবশ্যই দরকার যে এই মানুষগুলোকে বাসায় থাকার। এরপর আমরা যদি
আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সংস্কৃতির কথা যখন বলছিলাম, হাঁচি কাশি, আমরা দেখেছি যে আমাদের আশেপাশে আমরা খুবই থুতু ফেলার খুবই একটি প্রবণতা আছে আমাদের মধ্যে। আমরা মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছি অনেকেই, কিন্তু আবার ঠিকই মাস্কটা খুলে আমরা একদলা থুতু ফেলে দিচ্ছি রাস্তায়। এইটাই কি, এই থুতুর মাধ্যমে কিন্তু আপনাদের করোনা ভাইরাস ছড়াতে পারে। যেই জিনিসটা আমি বললাম যে রেসপিরেটরি ড্রপলেট, মানে যে কথা বলার সময় ছোট যেসব থুতুর কণা ছুটে আসে বা হাঁচি কাশির সময় যেগুলো কণা ছুটে আসে, সেগুলো থেকে কিন্তু করোনা ভাইরাস ছড়ায়। এখন আমরা যদি সানন্দে সব সময় আমরা থুতু ফেলতে থাকি, তাহলে কিন্তু আমরা করোনা ভাইরাসের এই মহামারীটা আরও বাড়িয়ে দেব। আমাদের কিন্তু এই বিষয়গুলো সাবধানতা অবলম্বন করতে হবে। তো যদি একবার আমি এই পর্যন্ত আমাদের যা যা জানার আছে সেই বিষয়গুলো যদি আমরা আসি, আমরা জেনেছি যে এই আজকে থেকে 7 দিন আগে WHO থেকে বৈশ্বিক মহামারী ডিক্লেয়ার করা হয়েছে করোনা ভাইরাসকে, কিন্তু তার মধ্যেও আমরা বিশাল একটা উদযাপন করে ফেললাম। আমাদের এই মুহূর্তে যেটা করণীয়, আমরা জেনেছি গতকালকে প্রেস ব্রিফিং থেকে যে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, অর্থাৎ এখন যদি আমার করোনা হয়, আমি ইতিহাসটা জানতে পারবো না আমার কার থেকে হয়েছে, তার মানে অলরেডি আমরা মহামারীর দিকে এক ধাপ এগিয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে, সাবধান হতে হবে। আমরা একেবারে জনসমাগম এড়াবো, সেটা কোনো সামাজিক ধার্মিক যে কোনো ধরনের অনুষ্ঠানই হোক আমরা সেখানে যাব না। খুব ইমার্জেন্সি ছাড়া আমরা বাসা থেকে বের হবো না। অবশ্যই আমরা হাত ধুবো, কারণ সেটাতেই সম্পূর্ণভাবে ভাইরাসটাকে ধ্বংস করা সম্ভব। এবং আমরা অবশ্যই যে কোনো জিনিসপত্র স্টক করবো না আমাদের বাসায়, যতটুকু দরকার তার থেকে বেশি কিনবো না, সেটাতে আমাদেরই ক্ষতি। এবং আমরাই তখন দেখা যাবে যে সিন্ডিকেটকে আমরা গালাগালি করি রমজান মাসে, সেই সিন্ডিকেটই হয়ে যাচ্ছি আমরা। হোম কোয়ারেন্টিনে যারা আছেন তারা অবশ্যই নিয়ম মেনে থাকেন। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আমি, এবং নিশ্চয়ই যারা যারা শুনছেন, যারা যারা এখনও আক্রান্ত হননি, আমরা হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা বাসায় থাকুন, হোম কোয়ারেন্টিনে, এটা খুবই জরুরি। এছাড়া আমাদের এখন যেটা আশু করণীয়, জনসমাগম এড়ানো ছাড়া, এখন জনগণ কিন্তু এটা ছাড়া আর কিছুই করতে পারবে না। এর বাইরে বাকিটুকু সবটাই সরকারের উপর, এবং এখন থেকে যত মৃত্যুর হার বাড়বে, এবং অবশ্যই এটা পুরোপুরিভাবেই সরকারের দায়। এবং এখনই সময় আমাদের শনাক্তকরণ কিট আমদানি করার, আমাদের সরঞ্জাম আছে, আমরা চাইলেই বিভিন্ন জেলায় জেলায় এই শনাক্তকরণ শুরু করে দিতে পারবো, শুধুমাত্র যদি সরকারের সদিচ্ছা থাকে, বাজেট আনা হয় এই করোনা মোকাবেলায়। পশ্চিমবঙ্গের মতো 200 কোটি টাকার তহবিল না হোক, কোনো একটা তহবিল তৈরি হয় যেটার থেকে আমাদের হাসপাতালগুলোর ICU-গুলো উন্নত করা যাবে, আমাদের টেস্টিংয়ের কিট আমদানি করা যাবে, এবং প্রাইভেট সংস্থা যেমন ICDDRB বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এইসব বিশ্ববিদ্যালয়কে পারমিশন দিয়ে দেওয়া টেস্ট করার। এছাড়াও আমাদের খরচ কমিয়ে আনা বিভিন্ন চিকিৎসা সেবার, এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। জনসমাগম এড়িয়ে চলবেন, আপনার ব্যক্তি পর্যায়ে আপনি যতটুকু করতে পারেন। আপনার আশেপাশের মানুষকে অবশ্যই হাত ধুতে বলবেন, নিজে হাত ধুবেন, এবং এই কথাটা বলার সময় অবশ্যই 4-5 ফিট দূরে থেকে কথাগুলো বলবেন। এই মুহূর্তে আমি আশা করি আমি অনেক প্রশ্নের উত্তর দিতে পেরেছি, এবং আমি দেখছি একজন গতকাল রিপোর্ট দেওয়ার ক্ষমতা কি আদৌ আছে, যেটা বললাম অবশ্যই আমাদের এখানে সরকারের সদিচ্ছা ছাড়া আমাদের আর কিছু করার নেই। এই মুহূর্তে যত আমরা বাজেট পাবো এবং আমাদের বাঁচানোর জন্য, এবং এই কিটগুলো আমরা পাবো, শনাক্ত করতে পারবো, আমাদের হাসপাতালগুলো আরও প্রস্তুত হবে আমাদেরকে বাঁচানোর জন্য। কারণ আরেকবারও বলে দিচ্ছি, ইতালি, সাউথ কোরিয়া, ইরান, এসব জায়গায় কিন্তু প্রাথমিকভাবে যে হাজার হাজার মানুষ শয়ে শয়ে মানুষ মরে গেছে, এবং যে উচ্চ মৃত্যুর হার, এইটা কিন্তু প্রথমেই কারণ তারা অপ্রস্তুত ছিলেন, কারণ তাদের হাসপাতালগুলো অপ্রস্তুত ছিল। এই জন্যেই সরকারের দোষ। অবশ্যই আমি বারবার বলছি যে হাসপাতালের এবং শনাক্তকরণের বিষয়গুলো আমাদের সরকারকে নজর দিতে হবে। আমাদের জনগণ হিসাবে আমাদের জনসমাগম এড়িয়ে চলা ছাড়া কিছু করার নেই। শক্তভাবে আপনারা বাড়ির থেকে বের হবেন না খুব ইমার্জেন্সি ছাড়া, কিন্তু সরকারের উপর চাপ দেন, ঘরে বসে চাপ দেন, সোশ্যাল মিডিয়ায় কথা বলেন যে আমাদের হাসপাতালগুলো যেন প্রস্তুত হয়, আমাদের টেস্টিং কিট যেন আসে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে সরঞ্জাম আছে সেখানে যেন আমরা টেস্টিং করতে পারি। এবং ইনশাল্লাহ আমরা আমাদের এই করোনা ভাইরাস মহামারী মোকাবেলা, জানি না এখনো মোকাবেলা করতে পারবো কিনা, এটা সবটাই আসলে সরকারের সদিচ্ছার উপর। এবং আপনারা যদি ঘর থেকে বের না হন, আমি যদি বের না হই, আমি অবশ্যই বের হব না, আপনারাও বের হবেন না, এটার উপরেই নির্ভর করছে। ধন্যবাদ সবাইকে। স্বতন্ত্র জোটের করোনা ভাইরাস সংক্রান্ত লাইভটি শেষ হচ্ছে এখানে। ধন্যবাদ।